ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দুটো যে ভাগই ভাগ হোক, আসলে এরা মানুষের জন্য লড়াই করবে না আগামী 5 বছরে। এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়কদের ভুল বুঝিয়ে যারা গেছেন, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তো তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা বলবো কিভাবে। চাটর নীতির কাছ থেকে সময় চাইব না। অনৈতিক ভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন, মানব। মুখ্যমন্ত্রী পদে আছেন, মানব। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলতে দেবেন না, বলবো না। মানুষের কাছে বলবো ডাইরেক্ট। মুখ্য সচিব দর্শকদের সঙ্গে পাবো। ওর বিরোধীদের জন্য যে সময়, তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাবো। যেমন কংগ্রেস, নওশাদের পার্টি, সিপিএম, হুমায়ুন, তারা যেমন বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবেন, আমরাও আলাদা ভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবো। এবং উনি কথা বলতে বলতে মিনিট করে সেগুলো বলে দিচ্ছিলেন। ফলে এই দিক থেকে আলোচনাটা সদর্থক। আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। রাজনীতি আমরা করবো না। আমরা মাথা উঁচু করি, তৃণমূল করি, তৃণমূল। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএ ধরো বলবো। আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তার নির্দেশ দিয়েছেন। দেখুন, আমি আবারও বলছি, 2/3 বেশি বিধায়ক, তারা শুধু আমি সেই চিঠি সই জাল তার মধ্যে যাচ্ছি না। তারা শুধু সই করে, তারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন। তো আমি এর বেশি আর কিছু বলবো না। আমি একথা আগেও বলেছিলাম, যদি প্রয়োজন হয় ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমায় যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, বিধানসভার সেক্রেটারিয়েট থেকে বলা হয় যে আপনার এই সিটটা আপনাকে এটাতেই বসতে হবে। এটা ব্যক্তিগতব্রতর ব্যাপার নন। বিরোধী দলনেতার একটা নির্দিষ্ট সিট আছে। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, এখানে পঙ্কজ ব্যানার্জিও বসেছেন, সিদ্ধার্থ রায়ও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। আসলে অনেকে হচ্ছে ধরুন পার্লামেন্টে, ধরুন আমি পার্লামেন্টে যদি 6 বছরের মধ্যে 3 বছর জেলে থাকি, তাহলে তো পার্লামেন্টটা বোঝা মুশকিল কি হলো পার্লামেন্ট। ফিরহাদ হাকিম কোথায় বসেছিলেন? ফার্স্ট রোতে বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারের পাশের সিটে ছিলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক আকরুজ্জামান। তার পাশের সিটটাই ছিলেন ফিরহাদ হাকিম। তার পাশের সিটটাই ছিলেন জাভেদ আহমেদ খান। তার পাশের সিটে পরের রোতে প্রথম আরেক যে সিটটি, সেটা সাবিনা ইয়াসমিন, তারপরে শিউলি সাহা, তারপরে অরূপ রায়, তারপরে রথিন ঘোষ। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়, ধরুন যে আপনার স্ট্রেংথ অনুযায়ী সময় হয়। তা আমাদের কোনো সমস্যা নেই। স্ট্রেংথ অনুযায়ী ধরুন পার্লামেন্টে, আমি তো দেখেছি পার্লামেন্টে আপনার যতজন সদস্য, সেই সদস্যের ভিত্তিতে আপনার সময়। তো সরকার যদি মনে করেন যে স্ট্রেংথের ভিত্তিতে সময় দেবেন, আমাদের তো কোনো সমস্যা নেই। স্ট্রেংথের ভিত্তিতে সময় হতেই পারে। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। এটুকু জানি যে 80 জন একজন জেলে আছেন। তো 80 জন বিধায়কের মধ্যে আপাতত 65 জন আমাদের সঙ্গে আছেন। আগামীকাল বা সোমবার এটা বাড়বে কিনা তো আমি এক্ষুনি বলতে পারবো না। সুতরাং 80-র মধ্যে 65%টা আপনারা হিসেব করে নিন। এখন ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের লড়াই চলছে। আলাদা ঘর পাবে কি পাবে না বলতে পারছি না। কিন্তু আমরা যারা বিরোধী আছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আমরা তো এখনো ঘর পেলাম না।
মিডিয়ায় বিশাল হইচই হচ্ছিল, নওশাদ সিদ্দিকীর জন্য ঘর বরাদ্দ হয়েছে। যারা নওশাদ সিদ্দিকী যাদের অ্যালার্জি তারা টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছিল। এখনো পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ হয়নি। স্পিকার স্যার ভালো বলতে পারবেন অরিজিনাল তৃণমূল কারা। অরিজিনাল তৃণমূল কারা, আপনিও যে জায়গায় ধোঁয়াশার মধ্যে আছেন আমিও আছি। কারণ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকে এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে সেই রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেওয়া হচ্ছে। আবার শুনছি নাকি তাকে মানে তার রাইট নাই এই চিঠি লেটার করার, তার আগে তাকে রিভক করেছে। তখন এই যখন ধোঁয়াশার মধ্যে আছে, আমার মনে হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে মাননীয় স্পিকার স্যার বলতে পারবেন আসল তৃণমূল কারা। দেখুন আজকে একটা অর্ডার এসছে, অর্ডারের ভিত্তিতে আপনি এটা আমরাও জানতে পারছি, কিন্তু এটা দেখুন এটা এই যে জুডিশিয়াল প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আগামী দিনে কি হবে দেখতে হবে, কোন বেসিসে দিয়েছেন না দিয়েছেন সেগুলো তো একটা প্রসঙ্গ আছে। আর আমার মনে হয় আজ থেকে যদি সেশন শুরু হচ্ছে, অষ্টদশ বিধানসভার প্রথম সেশন, সেই জন্য হয়তো এইগুলো ইন্টেরিয়াম অর্ডারটা হয়তো এসেছে। না না, আমাদের অবস্থান না, হাইকোর্ট যখন রায় দিয়েছে সেটার উপর আমার কিছু বলার নেই। আর পলিটিক্যাল বা রাজনৈতিক দিক যেটা আছে সেটা নিয়ে আমি এর আগে বলেছি যে দুটো যে ভাগই ভাগ হোক, আসলে এরা মানুষের জন্য লড়াই করবে না আগামী 5 বছরে। বাকি মানুষের জন্য লড়াইটা রাস্তাতে এবং বিধানসভাতে বামেদেরকেই করতে হবে। এটা হচ্ছে কে বিরোধী। আসলে এই যে বোধোদয় মানে জাগ্রত হয়েছে না তৃণমূলের সব নেতাদের, আমার প্রশ্ন হচ্ছে 4 তারিখের আগে এই বোধগুলো আপনাদের ছিল কোথায়? এক একজন এক এক রকম করে বলছেন তৃণমূল কত খারাপ, তৃণমূলের নেতাদের মুখ থেকে শুনছি আর ভাবছি এই বোধ যে জাগ্রত হয়েছে আপনাদের, চেতনা কোথায় ছিল ঘুমিয়ে? 4 তারিখ অব্দি চেতনারা কোথায় ছিল? 4 তারিখের পর এমন চেতনার জাগ্রত হয়েছে। অথচ যদি 4 তারিখে মানে ভগবান যদি এইভাবে বা মানুষের মধ্যে যদি এই বোধোদয় না হতো, মানুষ যদি সংগঠিতভাবে, হিন্দুরা যদি সংগঠিতভাবে এই লড়াইটা না লড়তে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গে আমি নিশ্চিত করে বলছি পশ্চিমবঙ্গে আমরা আবার 46-এর দাঙ্গা দেখতে হতো পশ্চিমবঙ্গের মানুষকে। 4 তারিখ যদি রেজাল্টটা কোনোভাবে উল্টে যেত, তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু যে দিন দেখতে হতো, মানে ভাবলে পরে আমার আত্মা কেঁপে ওঠে। জানি এটা তো একটা মানে সিট নির্ধারিত থাকে, আর এমনি ওরা প্রত্যেকেই মিউজিক্যাল চেয়ারে আছে। তৃণমূল এখন সবাই মিউজিক্যাল চেয়ারে আছে, কে কোন চেয়ারে বসছে, কার চেয়ারে বসছে, চেয়ারে বসতে গিয়ে কার কোলে বসে কিনা কোনো ঠিক ঠিকানা নেই ওদের। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।